54 বছর পর, গত 5ই অগাস্টের পর জামাতিরা মনে করে নিয়েছে যে 16ই ডিসেম্বরে তাদের যে পরাজয়টা ছিল তাদের জয় হয়েছে, এবং তারা ওই সময় যা বলতো এখন সেই সব কথা বলে জাস্ট মনের ঝাল মিটিয়ে নিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেমন আমি একজন সামান্য সমর্থক কর্মী বাংলাদেশ আওয়ামী লীগের, আমি যেরকম ভাবে রিয়্যাক্ট করি বা বলি, আচ্ছা, বা আমাদের যারা ছেলে মেয়েরা আছে, যেমন আজকে দেখলাম আমি স্বপ্নীল এই শাহরিয়ারকে ফোন করে বেশ গালিগালাজ করেছে, তারপরে অনেক মানুষকেই দেখলাম আমি অনলাইনে কথাবার্তা বলছে, সবাই আওয়ামী লীগ ঘরানার, সবাই আওয়ামী লীগ পন্থী মানুষজনকে আমি দেখেছি। আচ্ছা, বাংলাদেশে মুক্তিযুদ্ধ কি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের একার? সাধারণ মানুষ কি এটাকে ওন করে না? সাধারণ মানুষ, ধরা যাক যে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে না, আওয়ামী লীগ করতেও হবে না, এমন কোন দল বা নির্দলের কোনো মানুষ নাই যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, এসব প্রত্যেকটা কথাতে আহত বোধ করে এবং তারা জবাব দেবার তাড়নাও বোধ করে? কই, দেখলাম না তো। তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয়েছে যে আমরাই চেতনার ব্যবসা করি, মুক্তিযুদ্ধকে আমরাই করায়ত্ত করে রেখেছি, তা আমরা ছাড়া তো এই মুক্তিযুদ্ধ তো এই অবস্থা হবে। এই যে আজকে যদি আমরা ক্ষমতাতে থাকতাম, তাহলে কি আমরা আসলে এরা কখনো গর্ত থেকেই তো মাথা বের করতো না? সেটা অবশ্য ভালো কথা না, গর্ত থেকে মাথা বের করার কারণ তো চেনা যায়, কিন্তু কথা হচ্ছে যে আমরা থাকা অবস্থাতে তো এইসব ন্যারেটিভগুলো আমরা বন্ধ করে দিয়েছি, এগুলো বলার কেউ দুঃসাহস দেখায়নি। তাহলে আমরা ছাড়া আপনারা যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করেন, তাদের ভূমিকা কি ছিল গত 1.5 বছর? আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আমরা ছাড়া বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সমস্ত কিছুই অরক্ষিত। এতদিন আমাদের ব্যাপারে শুধুমাত্র প্রপাগান্ডা চালানো হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধকে করায়ত্ত করে রেখেছি, আমাদের বগলের নিচে নাকি রেখেছি। দেখুন, আমরা তো নেই। তাহলে আপনারা কেন পারলেন না? আপনারা কেন ব্যর্থ হলেন? আজকে যমুনা টেলিভিশনের এক ভদ্র মহিলা, যিনি একজন বিশিষ্ট লাল বদর, ভয়ঙ্কর রকমের লাল বদর, এই গত যে ষড়যন্ত্র হয়েছে জুলাই আগস্টে, তার ভূমিকা অপরিসীম, নিকোল তার নাম, যমুনা টেলিভিশনের এক সাংবাদিক, তিনি আজকে একটি ভালো কাজ করেছেন, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হচ্ছে যে এই শাহরিয়ারকে মুখের উপরে জবাব দিয়েছেন যে আপনি যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি এই স্বাধীন বাংলাদেশে এই যমুনা টিভিতে সেটির প্রতিবাদ জানিয়ে গেলাম। উনি ভয়ে ভয়েই প্রতিবাদ জানিয়ে গেছে। আসলে প্রতিবাদের থেকে অন্য কিছুই করা উচিত ছিল, ওকে বের করে দেওয়া উচিত ছিল, বা ওইখানে তার ওই জায়গাতে সে কথা বলবে না এই ধরনের একটা অবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু শুধু নিকোল কেন, আমি তো দেখেছি যে এই যে আপনার এই শাহরিয়ারের সাথে তুষারকে আমি দেখেছি সেখানে বসে থাকে। তুষার নিজেকে অনেক বড় বিতার্কিক মনে করে। তুষারের সামনে যখন এই শাহরিয়ার বলছিল যে মুক্তিযুদ্ধ 1970 সালের ইলেকশন হয়েছে, এলএমওর কথা বলছে, এটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার, আইয়ুবের ইয়াহিয়ার এলএফওর আন্ডারে আপনার ইলেকশনটা হয়েছে, অর্থাৎ একটা সুনির্দিষ্ট পাকিস্তানি জান্তা বাহিনী ওইসব একটা সুনির্দিষ্ট ছাঁচ দিয়েছে যে এই ভিত্তিতে আপনার ইলেকশনে ম্যানিফেস্টো হতে হবে। সেটা বাংলাদেশ আওয়ামী লীগও মেনে নিয়েছে, স্বাভাবিকভাবে স্ট্র্যাটেজিক্যাল, আপনারা বুঝতেই পারেন, অন্যান্য পার্টিগুলো মেনে তাদের ম্যানিফেস্টো দিয়েছে, ইলেকশন করেছে। শাহরিয়ার যখন টিভিতে বলছে যে এলএফও মেনে ইলেকশন হয়েছে, মুক্তিযুদ্ধের পরে এলএফও বজায় রাখেনি কেন? একটা মানুষ সেখানে উত্তর দিল না যে পাকিস্তানি আমলের ইয়ার এলএফও, স্বাধীন বাংলাদেশে এলএফও মানার টাইম আছে। মানে প্রথম উত্তর, হ্যাঁ, তুষার সেখানে জিজ্ঞেস করেছিল এলএফওটা কবে দিয়েছিল, বলেছে 1970 সালের আগে। তখন তুষার বলছে আমি আমার উত্তর পেয়ে গেছি। উত্তর পেয়ে গেছি মানে কি? আপনি ওই জায়গাতে কেন বললেন না যে পাকিস্তানি জান্তা বাহিনী 1970 সালের আগে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়েছে, সেটা স্বাধীন বাংলাদেশে মানতে হবে? এই কথাটা একটা লাইনই উত্তর হয়ে যায়। আচ্ছা, শাহরিয়ার যখন এদেরই সামনে যে আনিস আলমগীর, তারপর আজিজ সাহেব, ওনারা টকশোতে কথা বলছেন, তাদের সামনে যখন বিহারি গণহত্যার কথা বলছে যে বিহারিদেরকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা এবং সেই কারণে 25শে মার্চ হয়েছে, একটা মানুষ সেখানে নাই। শাহরিয়ারকে এটা মনে করিয়ে দেয় যে মার্চের 2 বা 3 তারিখে বাঙালিদের উপরে গণহত্যা চালিয়েছিল বিহারিরা, 138 জনকে হত্যা করেছে। আমি এই পত্রিকার কাটিং আমার সামনে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বলেছে যে কিভাবে আমার লোককে হত্যা করা হয়েছে ব্যারাকে ব্যারাকে বিভিন্ন জায়গাতে। এই পাকিস্তানি বাহিনী মিলে এই অবাঙ্গালী বিহারিরা তারা কি করেছে, মিরপুরে তারা কি করেছে, একটা মানুষ নাই যেটা মনে করিয়ে দেয়। এরা খুঁজে খুঁজে বের করেছে যে 25শে মার্চ আপনার গণহত্যা হয়েছে, পাকিস্তানি বাহিনী যেটা চালিয়েছে, সেটির জন্য তারা জামাতিরা বুদ্ধি করে এনেছে যে বিহারিদের উপরে গণহত্যা হয়েছে, এটা বলে চালিয়ে দিব। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছে এই ছাত্র সংঘ জামাতিরা, মানে জামাতের যে স্টুডেন্ট উইং, এখন যেটা শিবির, তারা খুঁজে খুঁজে বের করেছে এটা চালিয়েছে হচ্ছে ভারতীয় বাহিনী। এই যে ডিসেম্বর মাসে শুনবেন, 14 তারিখে দেখবেন, এটা আপনাদের কানে বারবার বাজতে থাকবে। ওরা এক একটা নতুন নতুন আইটেম বাজারে নিয়ে আসে, নতুন নতুন ভাবে মানুষকে খাওয়ায়, আর এরা টকশোতে বসে থেকে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করে বসে থাকে। কোনো পড়াশোনা করে নাই।
আমি জানি না এদের কেমন লাগবে আমার এই কথাটা শুনে। বিশ্বাস করেন যে জায়গা মতন অন স্পটে যদি আপনি উত্তর দিতে না পারেন, তাহলে হাজার বইপত্র পড়ে আপনার লাভ কি? আপনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দাবি করেন, অথচ সংবিধানের প্রসঙ্গ আসলে আপনি উত্তর দিতে পারেন না, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার কথা বলে আপনি উত্তর দিতে পারেন না, বিহারীদের কথা বলে আপনি উত্তর দিতে পারেন না। আপনি অন স্পটে যদি উত্তর দিতে না পারেন, ওরা প্রস্তুতি নিয়ে আসে, তা আপনি প্রস্তুতি নিয়ে টকশোতে যান না কেন? একটা মানুষ নাই যে বাংলাদেশে ওই আক্তার গুন্ডা, ওই যে মিরপুর কালশির, যে মিরপুর ওই সাইডটাতে মিরপুরের যে বিহারি পল্লী ছিল, তারপরে হচ্ছে আক্তার গুন্ডার যারা সহযোগীরা আছে, আমি ওই মামলাটা যখন বের করব এই উত্তর দেওয়ার জন্য, তখন প্রত্যেকটা মানুষের নাম আমি বলে বলে দিব। আক্তার গুন্ডা একটা টেররিস্ট ছিল, ফিরোজ একটা ছিল, ফিরোজ, বিহারি ফিরোজ, যার ভয়ে সবাই কাঁপতো। আমার মা কতবার বর্ণনা করেছে মুক্তিযুদ্ধ শুরুর প্রাথমিক সময়টাতে আমার মা বাবা তারা ছিলেন পুরান ঢাকাতে, এটা নবদ্বীপ বসাক লেন, লক্ষ্মীবাজার এই সাইডটাতে ভয়ঙ্কর জায়গাতে, তাঁতিবাজারের কাছাকাছি। তারা ভয়ে আতঙ্কিত হয়ে থাকতো বিহারীদের জন্য। বিহারীরা যে গলায় লাল রঙের স্কার্ফ বাঁধতো, কেমন যেন একটা প্যান্ট পরতো, চোখে সানগ্লাস টানগ্লাস দিয়ে প্রতি বাসায় নক করতো সবাই ঠিক আছে কিনা, এটা চাঁদা চাইতো। সুন্দরী মেয়েদেরকে দেখলে তাদেরকে লোলুপ দৃষ্টিতে তাকাতো। মানে একটা ভয়ঙ্কর অবস্থা ওই সময় বিহারীরা করেছিল সৈয়দপুরে, মিরপুরে। হ্যাঁ, মানে এই যে একটা ভয়ঙ্কর টেরোরাইজ অবস্থা করেছে। আমি একটা গণহত্যার কথা এখানে বলি, আমার মনে হয় বলাটা দরকার এই জায়গাটাতে। সৈয়দপুর অঞ্চলে গোলাহাট গণহত্যা, এই গোলাহাট গণহত্যাতে এক ট্রেন ভর্তি মানুষকে মেরে ফেলল, প্রায় 447 জনকে অন স্পট খুন করে ফেলেছে বিহারীরা সৈয়দপুরে, চিটগঙ্গে, ঢাকায়। এই বিহারি হত্যাকাণ্ডের কথা এই তুষার, আজিজ সাহেব, তারপর আনিস আলমগীর এদের মাথায় আসলো না? আসে না? কি পড়াশোনা করে ওনারা? ইতিহাস নিয়ে এত কম পড়াশোনা কেন যে একটা লোক এই শাহরিয়ার এসে এগুলো বলে যাচ্ছে? সে বলছে সে পাকিস্তানি পন্থী, পাকিস্তানকে ভালোবাসে, সেটা বলছে, কিন্তু উত্তর তো আপনাদের দেওয়া প্রয়োজন ছিল। আচ্ছা, এটা ছাড়া সে আপনার যখন বলছে যে আমাদের সংবিধান নিয়ে কথা বলছে, তখন কেউ তাকে মনে করিয়ে দিচ্ছে না যে আমাদের প্রথম সংবিধানটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র? নাকি এটা জানা নাই? আমি বুঝি না যে তারপরে মুসলিম লীগের নাম নাকি বঙ্গবন্ধু চেঞ্জ করেছে, ভারতের বুদ্ধিতে চেঞ্জ করেছে, আমাদের সংবিধান নাকি ভারত থেকে লিখিয়ে আনা হয়েছে। এই যে হিউজ দিন ধরে গণপরিষদ বিতর্ক, আমাদের যে সেকুলারিজম, যে ধর্ম নিরপেক্ষতা নীতি, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের উপরে জোর জবরদস্তি করবে না, সবাইকে সমান অধিকার দেওয়া হবে, এই যে এই নীতিটা এই আধুনিক বিশ্বে অন্য অনেক দেশও তখন মানতে পারেনি, এটা নাকি ভারত থেকে লিখিয়ে আনা হয়েছে। অথচ এটা কেউ বলছে না যে ভারতে ধর্ম নিরপেক্ষ নীতি এসেছে 1976 সালে। এটা তাদের সংবিধানে সংযুক্ত করা হয়েছে 1976, আর বাংলাদেশের সংবিধান হচ্ছে 1972 সালে। ভারত থেকে লিখিয়ে আনলে ভারতের হলো পরে, বাংলাদেশের হলো আগে। এই যে আপনার বিভিন্ন সংবিধান বিশেষজ্ঞ, এখানে ইংল্যান্ডের লয়ার ছিল, নেদারল্যান্ডের লয়ার ছিল, তারপরে বিভিন্ন দেশের, ভারতের সুব্রত রায়চৌধুরীও ছিলেন, বাংলাদেশের ব্যারিস্টার আমিরুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, এই যে প্রখ্যাত মানুষগুলো জড়িত ছিল এটা ড্রাফটিং এ। আমার কাছে ওই ড্রাফট সংবিধানটা আছে, আমি সেটা অনেক কষ্টে জোগাড় করেছি জাতীয় সংসদ থেকে। এই যে ইতিহাস, এগুলো ওই যে যারা টকশোতে যায় বড় বড় খালি আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলতে এদের এত ভালো লাগে, তো পড়াশোনা করে না। হ্যাঁ, পড়াশোনা করে না, কোনো পড়াশোনা নাই। এই লোকটাকে জাস্ট অন স্পটে এগুলোর অ্যান্সার করা যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি চেষ্টা করছি, আমি আমার একজনের মাধ্যমে খবর পাঠিয়েছি শাহরিয়ার সাহেবকে, যে তিনি যাতে মেহরবানি করে আমার সাথে একটু টকশোতে বসে। আমার মনে হয় এই 20 কোটি বাংলাদেশিদের মধ্যে, বাঙালির মধ্যে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারা যথেষ্ট উপভোগ করবেন। সেটা সিরিজ আকারে হতে পারে বা একটানা 4-5 ঘন্টা হতে পারে। এবং তিনি যত রকমের সুবিধা চান, যদি তিনি বলেন যে তার সমস্ত বইপত্র এভরিথিং এগুলো দেখার জন্য অন স্পটে তার জন্য 10 জন লোক তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, সমস্ত কিছু, কিন্তু আমি একা বড়জোর আমার বইটা একটু গুছিয়ে টুছিয়ে দেওয়ার জন্য একজন রাখতে পারি, কারণ হয়তো একটা বই লাগতে পারে, আমি বলবো যে বইটা দেওয়ার জন্য আমি একজন রাখতে পারি অ্যাসিস্ট্যান্ট হিসেবে বড়জোর। উনি যত খুশি তত। আমি এই ভিডিওর মাধ্যমে ওনার কাছে এই প্রস্তাবটা পাঠালাম, কারণ আমার পক্ষে তো এখন বাংলাদেশে গিয়ে একটা টিভিতে প্রোগ্রাম করা সম্ভব না, এবং বাংলাদেশের টিভিগুলো আমাকে ডাকবে না, ডাকবে না, আমাকে ডাকলে ওই টিভি স্টেশনই বন্ধ হয়ে যাবে। তো আমি একটু স্বনির্বন্ধ অনুরোধ জানাই, এত বছর যে কষ্ট করে যত সামান্য পড়াশোনা করার চেষ্টা করেছি, সেটি নানানভাবে উগরে দেওয়ার চেষ্টা করছি এই সব লোকদের জন্যই। আমার পড়ালেখাই আসলে ভালোভাবে চর্চা হলো না, কাকে বোঝাবো, কি বলবো। সো আমি এই শাহরিয়ার সাহেবকে এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ বলে তো অন্যকে অনেকভাবে নেয়, আমি তাকে খুব পোলাইটলি তাকে আমি অনুরোধ করছি যে আপনার যত রকমের কথাবার্তা আছে, আপনি একজন এমন মানুষের সাথে আপনি বসেন না কেন যে মানুষটা আপনার সাথে কথা বলতে পারবে, মানুষও দেখুক, মানে দুধ আর পানি আলাদা হয়ে যাক, সাধারণ মানুষ মেনে নিবে। আমি নিশ্চিত যে মানে আমার সাথে যদি তর্কে উনি জিততে পারেন বা উনি বোঝাতে পারেন যে আমি মিথ্যা, আমার তথ্য ভুল, তাহলে তো উনি একেবারে উনি যা প্রতিষ্ঠা করতে চান ওটা প্রতিষ্ঠাই হয়ে যাবে। আমাকে হারানো মানে যে কি, বা সেটার ফলাফল বা রেজাল্ট কি, এটা একটা গোল্ড মাইন, নিশ্চয়ই উনার এটা অবুঝ না, উনি অনেকেই জানে যে এটা ওনার জন্য একটা বিশাল ব্যাপার হবে। সো
দেরি কেন? আমি ওনাকে এই ভিডিওর মাধ্যমে আমি ওনাকে স্বনির্বন্ধ অনুরোধ করছি যে ওনার যত রকমের থিওরি আছে, বঙ্গবন্ধু খারাপ, আমাদের সংবিধান ভারত লিখে দিয়েছে, আমাদের স্বাধীনতা হয় নাই, বঙ্গবন্ধু যেই আপনার অস্থায়ী যে আপনার সংবিধান যে ব্যবস্থা করেছিলেন সেটি তিনি শপথ নেওয়া ছাড়াই করেছেন, মুক্তিযুদ্ধই হয় নাই, তারপরে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, বিহারি গণহত্যা উনি যেটা দাবি করছেন, সমস্ত কিছু নিয়ে এবং সঞ্চালকও উনার পছন্দ মতো বা উনি দরকার হলে বলে দিবে যে সঞ্চালক উনাকে দরকার হলে সঞ্চালক সময় দিবে হচ্ছে 4 ঘন্টা, আমাকে 1 ঘন্টা, তাইলেও আমি রাজি আছি, কোনো সমস্যা নাই। মানে আমি শুধুমাত্র একটু অ্যান্সার গুলো তার মুখের উপরে দিতে চাই। আমি অপেক্ষা করব, যদি এই অপেক্ষা যদি আমি দেখি যে হচ্ছে না, আমি চেষ্টা করব যে সামনের সময়গুলোতে আমার অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে ও যা মিথ্যাচার করেছে আপনাদেরকে 2 পয়সা সেগুলোর ব্যাপারে সত্য ঘটনাগুলো আপনাদেরকে অল্প অল্প করে জানানো, সে যেসব মিথ্যাচার করেছে বা বলেছে সেগুলো আমি আস্তে আস্তে জানানো শুরু করবো। কিন্তু তার আগে আমি চাই যে একটা লাইভ বিতর্ক হোক। আমি শাহরিয়ারকে, এই অ্যাডভোকেট শাহরিয়ার সাহেবকে এই বিতর্কের অনুরোধ আবেদন জানিয়ে গেলাম, আমার লোক তার সাথে যোগাযোগ করবে। সো লেটস সি তিনি সেই আহ্বান মেহেরবানি করে নেন কিনা। আই হোপ যে বাংলাদেশের মানুষ খুবই ইন্টারেস্টিং একটা বিতর্ক দেখতে পাবেন। অনেক ধন্যবাদ।